যেকোনো অঞ্চলে বা যেকোনো দেশে শান্তি প্রতিষ্ঠা বা স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য অন্যতম শর্ত হচ্ছে যে মানুষে মানুষে বৈষম্য, তাদের যে মৌলিক অধিকারগুলো, ন্যায্য প্রাপ্তি, সেগুলো নিশ্চিত করা। এবং সেখানে বিশেষ করে যারা প্রান্তিক জনগোষ্ঠী এবং এক্ষেত্রে আদিবাসী জনগোষ্ঠী, সেটা পার্বত্য অঞ্চলেই হোক আর সমতল অঞ্চলে হোক, তাদের অধিকারগুলোকে বিবেচনায় নিয়ে তাদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করার জন্য যে কর্মসূচিগুলো আছে, যেটার একটা সারমর্ম আমরা এখানে তুলে ধরলাম, তার মধ্যে যে আসলে বাস্তবে প্রত্যাশিত পর্যায়ের মানে অর্জন সম্ভব হয়নি, সেটা কিন্তু খুব পরিষ্কার। অর্থাৎ এখানে কিন্তু অস্থিতিশীলতা এবং মানুষের মধ্যে অপ্রাপ্তির কারণে অসন্তোষ, সেটা বজায় থাকাটাই বাস্তব বলে বিবেচিত হওয়া উচিত বলে মনে করি। সেই কারণে বিষয়গুলো বেশি প্রাধান্য, গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ আমরা করছি। যেই সাতটি মূলত কি বলো যে নির্দেশকের উপর ভিত্তি করে আমাদের গবেষণাটি করা হয়েছে, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমাদের যে মূল জায়গাটা সুশাসনের ঘাটতি, স্বচ্ছতা, জবাবদিহিতার ঘাটতি, দুর্নীতি, অনিয়ম, ঘুষ লেনদেন, এগুলো একটা বলবো যে খুব উদ্বেগজনক চিত্রই প্রকাশিত হয়েছে। বাংলাদেশ এমন কোনো কথা নয়, আমরা এটা কখনোই বলছি না যে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে বা অন্য যারা জনগোষ্ঠী আছেন তাদের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা বিরাজ করছে না, আছে অবশ্যই, এবং সেটা সর্বব্যাপী, এবং সেটার চিত্রটাই কিন্তু এক ধরনের প্রাতিষ্ঠানিকরণ হয়েছিল গত দীর্ঘকাল যাবৎ। এবং তার মধ্যেও আমাদের বিশেষ এই বিষয়টি আদিবাসীদের জন্য যে বিষয়টিকে আরও গুরুত্বের দাবি রাখে, এই কারণে হচ্ছে তারা প্রান্তিকের মধ্যেও প্রান্তিক। এই অবস্থায় তাদের মধ্যে যে সমস্যা, যে ন্যায্য প্রাপ্যগুলো, সেগুলো কিন্তু আমরা নিশ্চিত করতে পারছি না, রাষ্ট্র নিশ্চিত করতে পারছে না। একটা কথা খুব পরিষ্কারভাবে এখানে দেখা যাচ্ছে যে উন্নয়ন, সমাজ পরিবর্তন এবং সম অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সুরক্ষা, নিরাপত্তার যে মূল ধারা, তার মধ্যে আদিবাসীদেরকে বাস্তবে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। আমি কয়েকটা দৃষ্টান্ত যদি দিই, যে বিষয়গুলো অঙ্গীকার করা হয়েছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। সরকারের নীতি কাঠামোতে এবং নীতি কাঠামোতে এবং আইনি দুর্বলতাগুলো আমরা চিহ্নিত করেছি। তারপরেও যে তার পাশাপাশি যেই আইনি এবং নীতি কাঠামো যতটুকু আছে, অঙ্গীকার যতটুকু ছিল বা আছে, তাও কিন্তু বাস্তবায়িত হয়নি। দুটো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত আপনাদের নজরে আনার চেষ্টা করছি। একটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে একটা সরকারের অঙ্গীকার ছিল পার্বত্য চট্টগ্রামে কৌশলগত প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করা। এটা একটা সরকারি অঙ্গীকার, সরকারি পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে অঙ্গীকার, সেটি করা হয়নি। তাহলে সেই অঙ্গীকারটা কেন করা হলো? সমতল আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন করতে হবে, সেটাও সরকারের অঙ্গীকার, পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেটা কেন করা হলো না? আর যতটুকুই হয়েছে সেখানে আছে বাজেট বরাদ্দ স্বল্পতা, আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পেয়েছি, যে কারণে 19 জন, অর্থাৎ প্রতি 5 জনের মধ্যে আবেদনকারীর মধ্যে 1 জন মাত্র তালিকাভুক্ত হতে পেরেছে। তার মধ্যে আবার যারা তালিকাভুক্ত হয়েছে তাদের একাংশ কিন্তু এখানে ন্যায্য বা যোগ্যতা মানে মানদণ্ড আছে সেটা পূরণ করতে পারে নাই, এবং যোগ্যতাহীন এরকম অনেকেই তালিকাভুক্ত হয়েছে। তো এই যে মানে বলো যে একদিক থেকে পুরো বিষয়টাকে মূল ধারার মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে ঘাটতি, অন্য দিক থেকে যতটুকু আছে সেটাকেই যথাযথ প্রয়োগ, এবং যারা ন্যায্য সুবিধাটা পাওয়ার কথা তাদেরকে বঞ্চিত করা, এবং তার মধ্যে শুধুমাত্র অবকাঠামো, ভৌগোলিক দূরত্ব, ভাষাগত দুর্বলতা বা ভাষাগত বৈচিত্র্য বা প্রতিকূলতা, ইন্টারনেট সংযোগের ঘাটতি ইত্যাদি তো আছেই, অবকাঠামোগত, বাজেট বরাদ্দগত দুর্বলতা আছে, কিন্তু পাশাপাশি চর্চাগত দুর্বলতা, যেটা অনিয়ম, দুর্নীতি, এবং সেটা হচ্ছে যে এমন প্রান্তিক জনগোষ্ঠীর কে কেন্দ্র করে দুর্নীতি, অনিয়ম হচ্ছে, ঘুষ লেনদেন হচ্ছে, যাদের এটা হচ্ছে বাঁচা মরার বিষয়। সেখানে আমরা যেটা দেখলাম যে 500 থেকে 10,000 টাকা পর্যন্ত ঘুষ আদায় করা হচ্ছে তালিকাভুক্তির জন্য। কতখানি করুণ একটা বিষয়। সো এই চিত্রটাকে তো আমাদের প্রতিহত করতে হবে, প্রতিহত করার সময় এবং সম্ভাবনা তো আমাদের সৃষ্টি হয়েছে। আমরা আশা করব যে এই বিষয়গুলিকে সরকার এবং অংশীজন বিবেচনায় নেবেন।